আসলে আমি যখন আর একটু ছোট ছিলাম, জি। আমি এ-লেভেলস করতাম, ইন্টারমিডিয়েটে ছিলাম যখন, ওই টাইমটাতে আমরা গ্রামে ঘুরতে যাই আমার খালার বাড়িতে। আর গ্রামটা হচ্ছে একদমই আইল্যান্ড। আমার মনে হয় বেশ কিছু লোকজন নাম শুনতে পারেন। আইল্যান্ডটার নাম হচ্ছে একদমই বাংলাদেশের দক্ষিণে হাতিয়া অনেকেই জায়গাটা। সবাই জানে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু অনেক ব্যাকইয়ার্ড, মানে এখনো জি। আসলে ডেভেলপমেন্টের কিছুই হয়নি বলতে গেলে ওই জায়গাটাতে। তো সেখানে আমার বড় খালা থাকেন, আপন বড় খালা, উনি ছিলেন ওই টাইমটাতে। হুম তখন হুম। ওখানে আমরা ঘুরতে গেছি, ওখানে বেশ অনেকজন মিলে। তো আমরা জানি যে খালা বাসাটা মানে হয় না যে ভেতরে একটা কিউরিয়াসিটি থেকে, হ্যাঁ গ্রাম দেখবো। আসলে আমরা সারা শহরে বড় হয়ে হুম থাকি, হুম। আমরা একটা গ্রামের ইচ্ছা একটা, থাকে হ্যাঁ। এরকম। তো খালার বাসাটা আসলেই একটা গ্রামেরই, মানে গ্রামই বলতে গেলে, কারণ তার টেলিভিশনে মানে কোনো ডিশ তো বলা দূরের কথা, দেখা যাচ্ছে যে ফ্রিজ নাই এই ধরনের। প্লাস ওখানে ইলেকট্রিসিটিও সেই টাইমে ছিল না, 2009-এর কাহিনী বলছি আমি। হুম হুম। তো এখন ওখানে আবার আরেকটা যেটা ছিল যে হাতিয়া তো আসলে নদী ভাঙা জায়গা, মেঘনা নদীর পাড়ে যেহেতু, জি। খুব নদী ভাঙে ওখানে, মানে মাটি ভেঙে ভেঙে নিয়ে যায় অনেক মানুষের ল্যান্ড বাড়ি, অনেক মানুষ মারাও যায়। হুম তো হুম। ওখানে যেটা হয় যে সবার ভেতরে একটা টেন্ডেন্সি এমনই থাকে যে জায়গাটা না মানে পোজেসড কিছু দ্বারা, কারণ আসলে অনেক অতৃপ্ত আত্মা হঠাৎ করে মারা গেলে মানুষের যেটা হয় যে অনেক কিছু তো করণীয় থাকে বাট করে যেতে পারে না। তো এরকম একটা ব্যাপার স্যাপার প্রায় প্রতিটা বাড়িতেই আমি শুনি যে অমুক বাড়িতে অমুক মানুষ পোজেসড জিন দ্বারা, কারণ মানে ওখানে জিন প্যারানর্মাল জিনিসগুলো মানে অনেক বেশি হয় আর কি তুলনামূলক ভাবে। তো ইনফ্যাক্ট আমার বড় খালার বাড়িতে আমার বড় খালা নিজেও কিন্তু পজেসড ছিলেন অনেক বছর। ওনার মেয়ে মানে আমার খালাতো বোন, উনিও পজেসড ছিলেন আর কি একটা টাইমে। আসলে এখন তো উনি অস্ট্রেলিয়াতে থাকেন, ভালোই ফ্যামিলি ট্যামিলি নিয়ে। তো এখন আর খালা বাসায় যেটা ছিল যে তাদের বাড়ির মানে তাদের বাড়িটা ছিল একদম আইসোলেটেড, মানে হুম হুম। তাদের নিজস্ব পুকুর, নিজস্ব সবকিছু, সো বহিরাগত কিছুর সাথে তাদের কোনো অ্যাটাচমেন্ট ছিল না। বাড়িটা ছিল একদম আইসোলেটেড একটা জায়গায়, চারোদিকে জাস্ট ক্ষেত আর ক্ষেত, মানে কোনো নেইবার্স নাই, কিছু নাই, দূরে আর কি অনেক। তো ওখানে আমরা জাস্ট যেদিন যখন ঘুরতে গেলাম তার কিছুদিন আগে আমার খালা বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করতো, ছোট একটা পিচ্চি, সে তারই খালার পুকুরেই পড়ে মারা যায় আর কি। তো এই ধরনের হয় না যে আমরা কাজিনসরা বা আমার চাচিরা ছিলেন, আমরা একটু ফাইজলামি করছিলাম এগুলো নিয়ে, হুম। যে ওফ একটা হন্টেড বাড়িতে চলে আসছে, নিশ্চয়ই কিছু না কিছু দেখেই ফেলবো, কিছুদিন আগেও কেউ মারা টারা গেছে। আসলে ছোট ছিলাম তো এই জিনিসগুলো মানে অন্যরকম একটা মজা পেতাম, যদিও মানে জিনিসগুলো খুবই স্যাড। তো আর যেটা হতো যে খালা বাড়িতে চারপাশে কিছু কুকুর থাকতো রাতের বেলা একটা পাহারা টাইপ দেওয়ার জন্য। কিন্তু এখন আমরা হয়তো শুনে মনে করতে পারি যে চোরের পাহারা, তা না, মানে শুনতে একটু অবাক লাগবে, জিনের পাহারা যেটাকে বলে। কারণ কুকুর বা বোবা প্রাণী এ ধরনের জিনিসগুলো আগে সেন্স করতে পারে, আর তারা তখন দে স্টার্ট বার্কিং, এবং হুম। এটা কিন্তু অনেকেই হয়েছে। বলে এটা, হ্যাঁ, হ্যাঁ। আমরা ওখানে যতদিন ছিলাম আমরা দেখেছি মানে প্রতি রাত্রেই দে স্টার্ট বার্কিং লাইক উইদাউট এনি রিজন, হুম কারণ হুম। সেটা আমরা দেখতে পাচ্ছি না, তারা সেন্স করতে পারছে। এবং আমার খালা বাসায় তাদের কোর্টিয়ারে মানে উঠানে চারপাশে একটা বাউন্ডারির মতন দেয়া, যে আচ্ছা ঠিক আছে এই জায়গা থেকে বের হলে ইউ নট সেফ এনিমোর রাত্রেবেলা, আচ্ছা। বিকজ ওই জায়গাটা হুজুর এসে হুম। দোয়া টোয়া করে অনেক মিলাদ করে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন হয় না যে আমরা হয়তো অনেক কাহিনী শুনি, এই ধরনের সচরাচর কাহিনী আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, কয়জনই বা কতখানি বা বিলিভ করে। তো আমার যেটা হলো একদিন, মানে আমার মারা সবাই রান্নাঘরে, তারা বিকজ যেহেতু আমি বললাম ইলেকট্রিসিটি নেই, তো পুরো বাড়িটা অন্ধকার, জাস্ট যে যে রুমে মানুষ যায় সেখানে একটা কুপির মতন জ্বলে আর কি। তো আমি আমার একটা কল আসছিল, আমি জাস্ট হেডফোনটা কানে দিয়ে আমি মানে হেঁটে হেঁটে কথা বলছিলাম তাদের ড্রয়িং রুমের মতন একটা জাস্ট বসার ঘর আর কি। হুম হুম। মানে যেহেতু কাঁচা বাড়ি, মাটির বাড়ি, তো পরে আমি জাস্ট বাড়ি থেকে একটু বের হলাম, বের হয়ে দেখলাম পুরা ঘোর অমাবস্যা ছিল কিন্তু ডার্ক। বের হয়ে দেখলাম কোর্টিয়ার্ডের যে দূরে হাইওয়েটা দেখা যাচ্ছে, আর হুম। চারোদিকেই তাকাচ্ছি ক্ষেত, মানে আমি জানি যে এত উজ্জ্বল আলো হয়তো বাইরে নেই, বাট সামহাউ ইউ ক্যান গেস, আচ্ছা। যখন অন্ধকারটা চোখে সয়ে যায় ইউ ক্যান গেস যে আচ্ছা ঠিক আছে আই এম সিইং দিস এন্ড দ্যাট। পরে আমি কোর্টিয়ার্ড ধরে জাস্ট হাঁটা শুরু করলাম সামনের হুম দিকে। হুম। ট্রাস্ট মি, আমি জায়গাটা নতুন, আমি কিন্তু জায়গাটা চিনি না, কোন দিক দিয়ে গেলে আমি মেইন রোডে উঠবো আই ডোন্ট নো।
আমি জাস্ট হাঁটা শুরু করলাম এবং আমি কথা বলছি আমার ফ্রেন্ডের সাথে আর হাঁটছি, কথা বলছি আর হাঁটছি। এবং আরেকটা যেটা যে মানে আমরা একটা সুপারস্টিশন বা অনেকে বলে থাকে যে যাদের যে মেয়েগুলোর চুল অনেক লম্বা থাকে সামহাউ প্যারানর্মাল জিনিসগুলো তাদের প্রতি অ্যাট্রাক্টেড বেশি থাকে। তো আনফরচুনেটলি অর ফরচুনেটলি আই হ্যাভ ভেরি লং হেয়ার, আমার চুলগুলো কিন্তু অনেক লম্বা। এন্ড সেই টাইমে আমিও তো ওই যে কোনো সেন্স কাজ করছে না, জাস্ট চুলগুলো ছেড়ে দিয়ে অ্যাজ ইউজুয়াল, কারণ আমি কথা বলছিলাম, বাসায় ছিলাম, আমি হাঁটতে হাঁটতে জাস্ট ওভাবেই আমি বের হয়ে চলে যাচ্ছি। তাদের সুপারি গাছ ক্রস করে ফেললাম, তাদের সামনের পুকুরটা ক্রস করে ফেললাম, এন্ড নাও আমি ইন ডেঞ্জার জোন, আমি কিছু চিনি না, আমাকে প্লিজ তোমার বাসায় নিয়ে যাও। পরে আমাকে ওরা বাসায় নিয়ে গেল, বাসায় না পড়া অ্যাজ ইউজুয়াল আম্মু অনেক ঝাড়ি যে তোমাকে বলা হয়েছে যে জায়গাটা ভালো না এন্ড অল দোজ। পরে আমাকে অনেক দোয়া কালাম পড়ে অনেক ইয়ে করা হয়, কারণ এই বাড়ির চারপাশে কিন্তু অনেক প্যারানর্মাল জিনিস ঘটে। সেই যে ওই দিন একটা নিশি ডাকলো, আমি গেলাম, বের হলাম, তারপর থেকে এখনো পর্যন্ত, মানে সে 2009 এর কাহিনী, 2019 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি যখন কোনো একটা, আমি কিছুক্ষণ আগে নেসের একটা কাহিনী বললাম অসলোতে, আমি যখনই এরকম কোন একটা অ্যাবান্ডন প্লেসে চলে যাই তখন আমার কাছে মনে হয় যে আই স্টার্ট ফিলিং সামথিং, যেটা আমার 2009 এর আগে কোনোদিনই হয় নাই। তো আমার কাছে মনে হয়েছে যে একটা কাহিনী আমার সাথে ঘটেছে, হয়তো আমি আল্লাহর রহমতে আমার ক্ষতি হয়নি, বাট কিছু তো ইফেক্ট তো রয়ে যায়। এই ইফেক্টটা আমার ধারণা যে এটা ওখান থেকে আসছে, যে কোন একটা জায়গায় গেলে স্টার্ট ফিলিং সামথিং, আর অকারণে ডিপ্রেশনে চলে যাওয়া। মানে এই কাহিনীটার পর থেকে আই এম ফেসিং দিস প্রবলেম আমার লাইফে এখনো পর্যন্ত এই নিশি ডাকের পর থেকে। আচ্ছা, তো এটাই ছিল আমার কাহিনী। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি কষ্ট করে এসেছেন, এবং আপনি যদি ভূত এফএমের লিসেনারদের জন্য এবং যারা আপনাদের ওইখান থেকে শোনে তাদের জন্য কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন। ওয়েল, আমি খালি এটাই বলবো যে আমি ভূত এফএম মতো ফার্স্ট থেকে শুনি, তখন বাংলাদেশে ছিলাম, 2010 থেকে অ্যাকচুয়ালি রেগুলার শোনা স্টার্ট করি। তো আমি বলবো যে অনেকের থেকেই শুনেছি ভূত এফএম আসলে হয়তো দেখা যায় যে অনেকেই হয়তো অনেক মেড আপ স্টোরিজ বলে, কিন্তু আমি আজকে এসে যে স্টোরিগুলো শেয়ার করেছি, স্টোরি বলবো না, স্টোরি তো গল্প, আমি গল্প শেয়ার করি না, আমার জীবনের দুটো কাহিনী আমি শেয়ার করেছি, ইভেন্ট বলা যায়। আমি বলবো যে 100% ট্রু। আর অবশ্যই আমরা যতই ডিজিটাল হই না কেন বা যত সামনে থেকে এগিয়ে যায় না কেন, প্যারানর্মাল থিংস আর দেয়ার, আমরা এটাকে কোনোদিন অস্বীকার করতে পারবো না, যেহেতু আমরা মুসলিম, আমার ধর্মীয় গ্রন্থেও আছে এই জিনিসগুলো। তো আমি বলবো যে ভূত এফএম কে আপনারা মানে অন্তত এতটুকু বলবেন না, যে যেখান থেকে শুনছেন এতটুকু বলবেন না যে এখানে সে সবাই মেড আপ স্টোরিজ বলে, বিকজ এটা ট্রু না। আমি নিজেও এটা সাফার করেছি। আর সবার জন্য বেস্ট অফ লাক আপনারা। আমি আশা করি যে আপনারা এতদিন যেহেতু ভূত এফএম এর সাথে ছিলেন, আগামীতেও আপনারা থাকবেন। মনে হয় 5 বছর পরে আসলাম, আসলে ছিলাম না, যে কারণে আসা হয়নি। আর এর ভিতরে অনেক ঘটনাই ঘটে গেছে সাথে, যেটা আসলে ভাবছিলাম যে শেয়ার করব, তো এই ফাঁকে। ধন্যবাদ রাসেল ভাই দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, এমনিতে সাধারণত সরাসরি ঘটনায় চলে যাই, তো আজকে আসলে আমি এখানে এসে সবার ঘটনা শুনে আমার এতটাই ভালো লাগছে যে আমি কোনো কোনো ঘটনা আসলে কমপ্লিমেন্ট না করে কিন্তু থাকতে পারছি। আচ্ছা, জি বলেন। স্পেশালি ফার্স্টে যে আপুটা এসেছিলেন নরওয়ের অসলো থেকে, আমার এক বন্ধু আছে নরওয়ের অসলোতে থাকে, বছর 2 আগে ও আমাকে একবার বলেছিল যে অস্ট্রেলিয়ার নেস নামক একটা জায়গায় এরকম একটা জায়গা আছে যেখানে গেলে নাকি সুইসাইড করতে ইচ্ছা করে, বাট সেটা কি কোনো চার্চের ওখানে কিনা এরকম কিছু বলে নাই আমাকে। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, আমাকে এরকম ঘটনা পেলে জানা, কিন্তু পরবর্তী ওর সাথে আমার যোগাযোগ করা সম্ভব হয় নাই। তো আমি তো জানতাম না আপু ঠিক ওই জায়গার ঘটনাটাই বললো। আমার পাশ থেকে যখন বলছিল আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে আসলে ওই এটা তো এরকম একটা কথা তো আগে আমাকে বলেছিল আমার এক বন্ধু। আর আসল ভাই, অনেকে বিশ্বাস করে না যে এরকম জায়গা থাকতে পারে। আমি এর আগেও কিন্তু অনেকদিন আগে একটা ঘটনা বলেছিলাম, জাপানের ফুজিয়ামা শহরের একটা জঙ্গল আছে, সবাই এটাকে সুইসাইড ফরেস্টই বলে। ওখানে কেউ গেলে ওখানে সবার ইচ্ছা করে যে সুইসাইড করবে, এবং যারা ওখান থেকে সুইসাইড করার অ্যাটেম্প্ট নেয় কিন্তু করতে পারে না, বেঁচে ফিরে আসে, ওরা কিন্তু বাকিটা জীবন মেন্টালি ডিসেবল হয়ে থাকে। আচ্ছা, সুতরাং এরকম ওয়ার্ল্ডে কিন্তু এরকম বেশ জায়গা আছে, এরকম অবিশ্বাস করার কিন্তু কোনো উপায় নেই। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটার পরিমাণ অনেক বেশি, বরং আমাদের এশিয়াতেই সেটা কম, ওখানে অনেক বেশি। আর জাদুবিদ্যার সবচেয়ে বেশি চর্চা হয় কিন্তু আফ্রিকাতে এবং দক্ষিণ আমেরিকাতে, এটা সবচেয়ে বেশি হয়। তো রাসেল ভাই, এখন আমি সরাসরি আমার ঘটনাটা চলে যাচ্ছি। তো এই ঘটনাটি রাসেল ভাই আমাকে দিয়েছে আমাদের রাজবাড়ী ভূত টিমের সদস্য সচিব। এর আগেও অনেক ঘটনা দেয় আর কি, আজকে এবারও দিয়েছে। সরাসরি ঘটনাটা চলে যাই।
ঘটনাটির সময়কাল রাসেল ভাই 1997 সালের দিকের ঘটনা। জি। এই ঘটনাটি মানে একটু ব্যাকগ্রাউন্ড আমাকে একটু নিয়ে আসতে হবে বলার জন্য। সেটা হলো যে পাবনা জেলার নাজিরগঞ্জ থেকে সাধারণত দেখা যায় ওই সময় হতো কি, ওই যে কিছু আমরা যেটাকে ওই যে কামলা বলি আর কি, ওই যে গ্রামে যখন ধান কাটার মৌসুম হয় ওই সময় কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে ধান কাটার জন্য। যে এলাকায় অন্তত ধান পাট বেশি হয়, আমাদের ফরিদপুর অঞ্চল বা রাজবাড়ী অঞ্চলে ধান পাট একটু বেশি হয় আর কি। তো যার কারণে এখানে এই কামলারা আসেন আর কি। তারপর সিজন শেষ হলে তারা আবার বাড়িতে চলে যান। দেখা যাচ্ছে ওই সময়ে আপনার কিছু লোক আসে আপনার নাজিরগঞ্জ থেকে, আর আসে হচ্ছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হেলেঞ্চা গ্রামে। রাসেল ভাই, এর আগেও আমি কালুখালী নিয়ে কিন্তু অনেকগুলো ঘটনা বলেছি, এবং আমাদের রাজবাড়ী জেলার, আমার বাসা যেহেতু রাজবাড়ী জেলার সবচাইতে যে হন্টেড এরিয়া যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু এই কালুখালী উপজেলার মধ্যে পড়ে। এবং আমি নিজেও সরজমিনে কয়েকটা জায়গায় গিয়েছি, মানে সেই রিলেটেড ঘটনা বলতে, যেমন জামালের বাগানের একটা ঘটনা বলেছিলাম, একটা বিলের ঘটনা বলেছিলাম, আমি নিজে সেখানে গিয়েছি একদম সশরীরে। তো এই গ্রামের নামটা ছিল হেলেঞ্চা গ্রাম, এখনো আছে গ্রামটা। তো এই হেলেঞ্চা গ্রামের ঘটনাটা ছিল ওই নাজিরগঞ্জ থেকে আপন দুই ভাই আসেন আর কি একটা বাড়িতে, একটা বড় একটা গেরস্থ বাড়িতে কাজ করার জন্য। তো ওনারা ওই গেরস্থ যিনি, ওই বাড়ির মালিক, ওনারা দেখতেন যে এই আপন দুই ভাই খুবই অনেস্ট, পরিশ্রমী, এবং তাদের উপরে যে সাধারণত দেখা যায় মানুষ অনেকে কাজে ফাঁকি দেয়, দাঁড়িয়ে থেকে কাজ করাতে হয়, দেখা যায় তারা খুবই সব কাজগুলো খুব সুন্দরভাবে করেন। এবং গৃহস্থ ওদের দুইজনকে খুব ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে কাজের মাঠের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারা কিন্তু একদম মানে কাজ ফেলে দিয়ে নামাজ পড়ে আবার কাজ শুরু করে। আচ্ছা, তো এটা দেখে গৃহস্থর খুব ভালো লাগে। ভালো লাগার পরে তখন যখন সিজনটা শেষ হয়ে যায়, সবাই যখন বাড়ি চলে যাবে, তখন ওই গৃহস্থ তখন ওই দুই ভাইকে বলে যে তোমাদের দুইজনকে আমার খুব ভালো লেগেছে, তো আমার মানে দুটা মেয়ে আছে, তোমরা তোমাদের পরিবারের সদস্যদের আমার ঠিকানা দাও, বাড়ির ঠিকানা দাও, আমি আমার দুই মেয়েকে তোমাদের সাথে বিয়ে দিতে চাই। তো ওরা দুইজন ছিল কিন্তু রাসূল ভাই খুবই গরিব। আচ্ছা, কিন্তু ওদের কাজ এবং আচার আচরণ, কথাবার্তা এতটা ভালো লেগেছে যে ওনার নিজের আপন মানে দুই মেয়েকে বিবাহ দিতে রাজি হয়েছেন। তো ওরাও খুব ভদ্রতার সাথে বলে যে আমাদের বাবা জীবিত নাই, আমাদের মা জীবিত আছেন, যে ঠিকানা দিচ্ছি, আপনারা আসেন আমাদের বাড়িতে। রাসূল ভাই ঠিক আছে, ভালো, মানে উনি যথাযথভাবে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান, মাও রাজি হয়, এবং মানে ধুমধামের সাথে বিয়েও হয়ে যায়। এবং বিয়ের হওয়ার পরে দেখা যাচ্ছে ভাই ওই দুই ভাইয়ের ওই নাজিরগঞ্জ এলাকায় আসলে কোনো জায়গা টাকা ছিল না, ওরকম কিছুই ছিল না, মানে একরকম ভূমিহীন লোক ছিল। তো যার কারণে তার শ্বশুর বলে যে তুমি তোমার মা সহ সবাই এখানে চলে আসো, মানে হেলেঞ্চা গ্রামে চলে আসো, এখানেই থাকো, ওখানে যেহেতু জায়গা তোমাদের ওইভাবে নাই, আর চরাঞ্চল, কষ্ট হবে, আমার মেয়ে দুটোরও কষ্ট হবে। তো সবাই মিলে হেলেঞ্চা গ্রামে চলে আসেন। তো চলে আসার কিছুদিন পরে, ধরুন সপ্তাহখানেক পরে, এই দুই ভাইয়ের মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে, এবং অসুস্থ হওয়ার মোটামুটি এক সপ্তাহের মধ্যে মা মারা যান। আচ্ছা, কিন্তু রাসূল ভাই এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, ওনার মায়ের একটা ওসিয়ত ছিল, আচ্ছা, যে ওনার হাজবেন্ডের কবরের পাশে যে ওনার কবর হয়, কবর দেয়া, এটা উনি অনেক আগে থেকে, এবং যার কাছে মানে দেখা হতো আত্মীয় স্বজন বলতে সবাইকে ওসিয়ত করে যেত আমার কবরটা যেন আমার স্বামীর কবরের পাশে হয়। আচ্ছা, যেহেতু ওনার মায়ের একটা ওসিয়ত ছিল, এবং ওনার বাচ্চা দুটো ছোট অবস্থায় ওনার মা বিধবা হয়েছিলেন, এই জন্য মানে জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু এই ইচ্ছাটা অবশ্যই পূর্ণ করতে হবে। তার দুই ছেলে বলে যেভাবেই হোক দূরে হলেও আমার মাকে আমার বাবার কবরের পাশেই কবর দেব। আচ্ছা, তখন সময়টা এতটা মানে ছিল না, মানে অনুকূলে ছিল না, বর্ষাকাল শুরু হয়ে যায় তখন। আবার ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না যে এত দূর নিয়ে যাবে। তো এখানে রাসূল ভাই বলে রাখা ভালো যে ওই হেলেঞ্চা গ্রাম থেকে পদ্মা নদীতে আসার জন্য প্রায় 7 কিলোমিটার মানে মনে করেন যে মেঠো পথ অতিক্রম করতে হয়। আচ্ছা, তারপরে নদীতে আসার পরে শাখা নদী পার হতে প্রায় আরো নদীপথ 5-6 কিলোমিটার অতিক্রম করতে হয়। তারপর মূল পদ্মা থেকে আবার নাজিরগঞ্জ যেতে কিন্তু সব মিলাই প্রায় 15 থেকে 17 কিলোমিটারের খালি নদীপথ পাড়ি দিতে হয়। এটা কিন্তু খুব সহজ পথ না, মানে ওই সময়টাতে রাস্তা যোগাযোগ ব্যবস্থা আর এতটা ভালো ছিল না ওই অঞ্চলে। এখন একটু ভালো হয়েছে, আমি দেখছি মোটামুটি ওই অঞ্চলের রাস্তাঘাটগুলো এখন দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। এখন ওরা চিন্তা করে যে মায়ের লাশ তো নিয়ে যেতে হবে, আর যেহেতু মানে লাশ মানে গ্রামের লোকজনের একটা বিষয় যে লাশ দ্রুত দাফন করে দেয়া, তখন সবাই চিন্তা করে যে যেহেতু মানে সন্ধ্যার পরে মারা যায় ওনার মা, তো
চিন্তা করে যে লাশটা আমরা নিয়ে যাব, রাত্রেই নিয়ে যাই, যত দূর আগানো যায়, তাতে সকাল হলেই দাফন করে দেওয়া যায়। তো সবাই বলে যে এত রাত্রে তো নৌকা টোকা পাওয়া যাবে না, তারপর চেষ্টা করছে তো দোষ নেই। তো হেলেঞ্চা গ্রাম থেকে রাসূল ওনারা রওনা দেন। রওনা দেওয়ার সময় তো ওনারা প্রায় 4 কিলোমিটারের পথ একটা ভ্যান পান, ভ্যানে যান। তারপরে প্রায় 3 কিলোমিটার পথ একটা ঘোড়ার গাড়ি পান, এই ঘোড়ার গাড়িতে যান। এই পর্যন্ত রাসেল ভাই ওই ভ্যান চালক বা ঘোড়ার গাড়ি এই রিলেটেড কোনো প্রবলেম হয়নি। ওনারা মাঠে যখন নদীর ধারে আসেন তখন দূরে দেখেন যে একটা নৌকা, অনেক দূরে, কারণ সব বর্ষাকাল ছিল তো, মানে মোটামুটি লোকজন একটু মাছ ধরাও ব্যস্ত ছিল। তো অনেক রাত হয়ে গেছিল ওখানে আসতে, প্রায় রাত 1টা-1:30 বেজে গেছে ওই সময়, মানে ওই নদীর ধারে আসতে। ওই 5-7 কিলোমিটার অতিক্রম করতে এত সময় লেগেছে সন্ধ্যার পর থেকে। তো এখন ওনারা দূর থেকে ডাকছিলেন ওই মাঝিদেরকে। তো দেখা যাচ্ছে যে একটা মাঝারি সাইজের একটা নৌকা, 2-3 জন মাঝি সহ ওখানে আসেন। বলেন কি ব্যাপার, আপনি কি হয়েছে, ডাকাডাকি করেন কেন? তো বলে যে আমার মায়ের লাশটা নিয়ে যেতে হবে নাজিরগঞ্জে। আচ্ছা, তো এখানে আপনি সাহায্য করেন। বলে যে আমাদের তো এখন মাছ ধরার সময়, আমরা তো জাল ফেলেছি নদীতে, এখন তো আমরা যেতে পারবো না, আর তাছাড়া লাশ তো আমরা নেই না এইভাবে, আমরা তো, এটা তো মাছ ধরা নৌকা। ওরা খুব অনুনয় বিনয় করেন, বলে যে আপনার মাছ ধরে সাধারণত রাত্রে কয় টাকার মাছ ধরবেন? তো বলে এত টাকার মাছ ধরবো। বলে ঠিক আছে, আপনি যত টাকার মাছ ধরবেন বাজারে বিক্রি করে আমি তার দ্বিগুণ টাকা দিব, শুধু লাশটা খালি নাজিরগঞ্জের ঘাটে আমাদেরকে পৌঁছে দেন। তখন ওরা চিন্তা করে যে ঠিক আছে, টাকা যেহেতু দিতে চাচ্ছে আর লোকটা বিপদেও পড়েছে, একটা মানবিক একটা দায়িত্ব এটা পৌঁছে দেয়া। তখন তারা রাজি হন। এবং ওরা কিন্তু মানুষই ছিল রাসেল ভাই, ওরা কিন্তু জিন টিন ছিল না, একদম মানুষই ছিল, নর্মাল স্বাভাবিকভাবে এ পর্যন্ত চলছিল। লাশ যখন রাসেল ভাই শাখা নদী পার হয়ে মূল পদ্মা নদীতে চলে আসে, তখন নৌকা যখন যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি বলেন? সেটা হচ্ছে যে ওরা দেখে নদীর মাঝখানে একটা বড় আকৃতির বক দাঁড়িয়ে আছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাপার। বড় আকৃতির বক রাসেল ভাই, এর বক কিন্তু রাসেল পানির উপর দাঁড়ায় না, এটা হয়তো বা ওই চট পড়লে দাঁড়ায় এর উপরে। রাইট। এখন লোকজন চিন্তা করছে মাঝি, কি ব্যাপার, এদিকে তো নৌকা তো মাঝে মাঝেই নিয়ে আসি, এই চর আসলো কোত্থেকে এখানে? বক দাঁড়িয়ে আছে রাতের বেলায়, স্পষ্ট দেখা যাচ্ছে একটা বড় আকৃতির বক এবং অস্বাভাবিক রকমের বড়। চিন্তা করে হতেও পারে হয়তো বা রাতের বেলা অত বড় বক হতেও পারে, কিন্তু ওরা কখনো দেখে নাই। আমাদের কোন মাঝির বয়স ছিল 60 ঊর্ধ্ব 3 জনের মধ্যে, কিন্তু এত বড় বক কখনো দেখে নাই। যাই হোক, নৌকা ওদিক দিয়েই যেতে হবে রাসেল ভাই, কিছু করার নাই। এখন বক তাদেরকে দেখে ওখানে নড়াচড়া করে না, উড়েও যায় না। জি, হঠাৎ করে রাসেল ভাই মানে এই নৌকাটা দাম করে একটা মানে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে যায়, মনে যে নিচে কোনো চর পড়ে গেছে। এবং ওরা সবাই অবাক হয়, এটা মাঝ নদী, মানে একদম উত্তাল পদ্মা, বর্ষার সময় স্রোত, এইখানে তো চর পড়ার কোনো কথা না, মানে সবাই খুব অবাক। যাই হোক, যেহেতু একটা ধাক্কা খেয়েছে তো নৌকাটা তো সরাতে হবে, এবং ধাক্কা খাওয়ার পর দেখে আসলে বক ওটা ওইভাবেই আছে। সে কি করছে, ওই নদীর মধ্যে মাথাটা ঢুকিয়ে মাছ খাওয়ার চেষ্টা করছে। তো একজন মাঝি নামার পরে দেখে যে সত্যি তার মোটামুটি হাঁটু পানিরও নিচে পানি আর কি, মানে ওখানে চর আছে। খুব অবাক হন, চর তো থাকার কথা না এখানে, খুব চিন্তিত হয়ে পড়ে। তো যাই হোক, যেহেতু আছে কিছু করার নাই, হতেও পারে কোনোভাবে। উনি ধাক্কা দিয়ে নৌকাটা চর থেকে দূরে সরাই নিয়ে, যাতে নৌকাটা একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, তো রাসেল ভাই যখন উনি নৌকাটা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছিলেন, কিছুতেই নৌকা সরছিল না, মনে হচ্ছে কোনো একটা জিনিস নিচ থেকে এমন ভাবে নৌকাটা টেনে ধরে রেখেছে যে কোনোভাবে সেটা সরানো যাচ্ছে না। তো উনি মনে করছেন হয়তো বা চরের একটু বেশি উপরে উঠে গেছে নৌকা, যার কারণে ধাক্কা দিয়ে সরাতে পারছেন না। তো সবাই নৌকার উপরেও যারা ছিল, তখন কয়েকজন মাঝি চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, উনি একা যেহেতু পারছেন না, তাহলে আমরাও নামি। আচ্ছা, তো তারা যখন নামার অ্যাটেম্প নিচ্ছিল, হঠাৎ করে মানে কোনো কথা ছাড়াই যিনি নেমেছিলেন প্রথমে, দেখে যে উনি শুধু বলল যে ওরে আল্লাহ বলে এরকম একটা শব্দ করেছে, আর হঠাৎ করে দেখে উনি সাথে সাথে পানির নিচে তলিয়ে গেল। আচ্ছা, এবং পানির নিচে তলিয়ে যাওয়ার সাথে সাথে দেখে ওই বকটাও নাই, আর ওই যে নৌকাটা একটু দোলা শুরু করছে, মানে যে মাটির সাথে থেকে যাওয়া অবস্থায় একটু আটসাট হয়েছিল। পরে যখন তারা বৈঠা দিয়ে পানি মাপতে গিয়ে দেখেন নিচে কোনো চর নাই। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। তো
একটা, তাহলে ওই ইটা কোথায় গেল, ওই মাঝি কোথায় গেল? তখন ওই দুইজন ওনারা একটু ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোথাও পায় না মাঝিকে। অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেন, আশেপাশে খোঁজার চেষ্টা করেন, কোথাও পায় না। তো হঠাৎ মাঝির লাশ ভেসে ওঠে মোটামুটি আধা ঘন্টার মধ্যে। দেখে যে হাঁটু থেকে, মানে তার ঠিক যতটুকু অংশ পানির নিচে ছিল শরীরের, এই ততটুকু অংশ আর শরীরের সাথে নাই। আচ্ছা, এই দুই পায়ের ওই অংশ হাঁটুর নিচ থেকে সেটা ভ্যানিশ, মানে কেউ মানে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এরকম একটা অবস্থা। আর তার মানে ডেড বডি পাওয়া যায় আধা ঘন্টার মধ্যে। তো এটা দেখে সবাই ভয় পান, কি ব্যাপার, এটা কিভাবে হলো, নিশ্চয়ই মানে এখানে ব্যতিক্রম কোন জিনিস আছে। তখন ওনারা চিন্তা করেন তাড়াতাড়ি নৌকাটা পার হয়ে যায়, এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হই, ওই লাশটাও নৌকায় ওঠানোর পর তাড়াতাড়ি নৌকা। এখন তারা চিন্তা করছে এখন মাঝ নদীতে আসছে, এখান থেকে নাজিরগঞ্জটাই কাছে, ফিরে যাওয়াটা আরো বেশি পথ। চিন্তা করলাম তারা নাজিরগঞ্জে চলে যায়, নাজিরগঞ্জটা কাছে, এখান থেকে অনেক দূর, নাজিরগঞ্জের কাছাকাছি চলে আসছি। তো যাওয়ার মনে করেন যে আধা কিলোমিটার পার হওয়ার পর আবার নৌকাটা আটকে যায়। আচ্ছা, একই রকম ভাবে, এবং দেখে ওই সেই বকটা ওখানে দাঁড়িয়ে আছে, বড় আকৃতির বকটা। এইবার ওরা চিন্তা করে যে এইবার তো আর উপায় নাই, এইবার মৃত্যু আমাদের নিশ্চিত। তখন রাসেল ভাই একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে ওখানে যারা উপস্থিত ছিল সবাই ওনার একটা অদ্ভুত ব্যাপার শুনছেন, যে তোদেরকে ছেড়ে দিব, এই মহিলার লাশটা এই পানিতে ফেলে দিতে হবে, এই শর্তে ছাড়তে পারি, না হলে কিন্তু মহিলার লাশও নিব, তোদেরকেও মেরে ফেলবো, কিন্তু তোদের লাশ আমাদের প্রয়োজন নাই, এই মহিলার লাশটা আমাদের প্রয়োজন। এখন তোরা বাঁচতে চাইলে এই মহিলার লাশটা ফেলে দিবি। এখন রাসেল ভাই ওনার দুই সন্তান, এটা কি কখনো সম্ভব মায়ের লাশটা ফেলে দেবে? এটা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার, এটা কখনো হতে পারে না। এটা হতে পারে না, নিজের মায়ের লাশ পানিতে ফেলে দেবে, কে বা কে বলছে জিন হইতে পারে, ভূত হইতে পারে, তাদের কথা শুনে মায়ের লাশ ফেলে দেবে, এটা হইতেই পারে না। আর ওরা দুইজন খুব নামাজ কালামি লোক ছিলেন। তখন চিন্তা করেন এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করা যায়। তখন এক ভাই বললেন যে নৌকা চালাতে থাকবা, আমি আজান দিব, যতক্ষণ পর্যন্ত নৌকা ঘাটে না পৌঁছাবে নাজিরগঞ্জ পর্যন্ত আমি আজান থামাবো না, আজান শেষ হয়ে যাবে আমি আবার দিব, আমি শেষ হয়ে যাব অন্য ভাই দেয়া শুরু করবে, এইভাবে চলতেই থাকবে। আর ওনারা যে দুইজন মাঝি জীবিত ছিলেন, ওনারা মানে প্রচন্ড জোরে নৌকা বাইতে থাকবেন। তো সত্যি রাসেল ভাই ওনারা আজান দিতে থাকেন একের পর এক, এবং দেখে যে ওই বকও উড়ে যায় আর নৌকাও মানে চলা শুরু করে। এইভাবে রাসেল ভাই নাজিরগঞ্জ পর্যন্ত ওরকম যায়। যাওয়ার পরে যথাযথভাবে তার মায়ের লাশটা দাফন করা হয়। দাফন করার পরে এই ঘটনাটা কেন ঘটলো সেইটার একটা বিষয় অনুধাবন করার চেষ্টা করা হয়। সেটা হলো রাসেল ভাই, আমরা এই বিষয়গুলো আসলে অতটা বুঝতে পারি না, যে মানুষের ওই যে অনেকে মারা যায়, আমরা ওই যে আমাবস্যা, পূর্ণিমা তিথি, একাদশী, এরকম কিন্তু অনেক তিথি থাকে, তিথির হিসাব যদিও আমি অতটা জানি না। তো ওই জিনেরা এই সমস্ত বিষয়ের হিসাব রাখে, যে সাধারণত এই ধরনের মানে ওদের রাশি বা এই তিথির সাথে মিলে যাওয়া, কিন্তু আমি জানতাম না। হ্যাঁ, মিলে যাওয়া এই ধরনের, এই যে আমরা রাসেল ভাই ওই যে শুনি না যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটি লাশ নিয়ে যাচ্ছে পিছন থেকে, ওই লাশই বলছে যে আমার লাশটা নিস না, রেখে যা। তখন যারা লাশটা বহন করছে সবাই ওই লাশটা ফেলে চলে যায়, দেখা যায় ওই লাশটা অদৃশ্য হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে। সাধারণত রাসেল ভাই এই ঘটনা সবসময় ঘটে না, ওই যে নির্দিষ্ট কোনো সময় রাশির সাথে মিল রেখে যদি কোনো মানুষ মারা যায়, দৈবক্রমে এই ধরনের ঘটনা ঘটে, সাধারণত ওই লাশগুলো জিনেরা ওই জাদুটোনা করার জন্য এই লাশগুলো ব্যবহার করে। আচ্ছা, তো এই সময় এই ধরনের কোনো বিষয়ের ক্ষেত্রে জিনেরা ওই লাশগুলো যে কোনো উপায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই কারণেই ওই ঘটনাটা ঘটেছিল যে ওনার আম্মা যখন মারা গেছিলেন, তো ওই ধরনের কোন আমাবস্যা, পূর্ণিমা বা ওই তিথিগত কিছু ব্যাপার ছিল, এই জন্য জিনেরা সর্বোচ্চ চেষ্টা করেছিল লাশটা চুরি করার। কিন্তু যখনই ওই যে যখন ঘোড়ার গাড়ি বা ওই যে তখন ওখানে অনেক লোক ছিল, ওই প্রত্যেকটাই সেই, এই জন্য ওরা ওই সুযোগটা পায়নি। যখন মাঝ নদীতে চলে আসছে, আশেপাশে কোনো লোক নাই, তখন এই সুযোগটা তারা নিতে গিয়েছিল আর কি। আর যখন ওই যে ওনারা নেমেছে, ওই যে মাঝিটা নেমেছিল, মাঝিটার মৃত্যুটাও হয়েছিল জিনদের হাতে। আচ্ছা, তো যার কারণে সে আর কিছু বলে যেতে পারেনি। পরবর্তীতে ওখানে একজন বুজুর্গ ব্যক্তি উনি এইটার বলেছিলেন যে এটা এই কারণে হয়েছে। পরবর্তীতে তার মায়ের লাশটা দাফন করা হলেও রাসেল ভাই পরে যে ঘটনাটা ঘটে আমি শুনেছি যে কে বা কারা এই লাশটাও চুরি করে নিয়ে যায়। কিন্তু এটা যে কোনো মানে এখানে রাসেল ভাই বলে রাখা ভালো, জিন কিন্তু কোনো কবর থেকে লাশ চুরি করতে পারে না। আচ্ছা, সাধারণত যে সমস্ত তান্ত্রিক বা কবিরাজরা আছে এরা জিনদেরকে দিয়ে লাশগুলো চুরি করানোর চেষ্টা করে। যদি তারা ব্যর্থ হয় সেক্ষেত্রে তারাই সশরীরে এই মানে এক্সিকিউশন মিশনে নামে।
সেক্ষেত্রে আমরা অনেক সময় শুনি যে অনেকের কবর থেকে মাথা কেটে নিয়ে যায়, এই হয় সেই হয়, এই ধরনের ঘটনা রাসেল ভাই তখন কিন্তু ঘটে। তখন ঘটতে আর থাকে। এই বিষয়টা 1997 সালের রাসেল ভাই ঘটনা, যেটা আমাদের ভৌত স্ট্রিমের সদস্যরা এটা কালেক্ট করেছে। ধন্যবাদ রাসেল ভাই। ধন্যবাদ রাসেল ভাই। পজেস করবে না কিন্তু দেখা দিবে, আমি দেখবো ওই জিনিসটাই কি আপনাদের আমার কোনো সামনে প্রবলেম আসছে। হয়নি, আপনি দেখেছেন, কিন্তু আমার আপনাদের কোনো সমস্যা প্রবলেম হয় না, আমার সেটাই সমস্যা হয়নি। সেটাই। দেশে আসার পরও কিছু ঘটনা আছে, এটা আর একদিন বলবো। থ্যাংক ইউ এখন সো মাচ, থ্যাংক ইউ Thank সো you, মাচ। thank you. এবং আমরা চাইবো যে আপনি আবারও আমাদের সাথে মাঝে মাঝে যখন সময় পাবেন তখন আসেন, যে কয়দিন আছেন আর কি এখানে সে কয়দিন, এবং নিউ ইয়র্কে যখন থাকবেন তখনও আশা করব যে আপনি আমাদেরকে মাঝে মাঝে একটু অডিও ক্লিপ পাঠাবেন যদি এরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই, এন্ড আশা করব সেটা। জি, না, অবশ্যই আমি নেক্সট টাইম থেকে আমি যেখানেই থাকি না কেন, যদি এরকম কিছু আসে ঘটনা সামনে, অবশ্যই সেটা রেকর্ড করে জানাবো। একদম, থ্যাংক ইউ সো মাচ। তো